নোভার চোখের সামনে তার প্রাক্তন প্রেমিক আর চাচাতো বোন শান্তার বিয়ে হচ্ছে, আর নোভা সে শুধু চেয়ে চেয়ে দেখে আছে। কি করবে সে? তার যে কিচ্ছু করার নেই। তার আপন মানুষগুলোই আজ তার সাথে পরের মতো আচরণ করছে। তার আপন মা বাবাই যেখানে তার কষ্টে নিলিপ্ত, সেখানে সে বাকিদের থেকে কী বা আশা করছে। একমাত্র তার বড় ভাই নাবেদ তার পাশে ঠাঁই হয়ে দাঁড়িয়েছে। নোভার ভাবনার মাঝেই নাবেদ দাঁড়ালো, তার পাশে দাঁড়ালো। তারপর দুষ্টামি করে বলে উঠল, কিরে বনু, তোর ওই বিশ্বাসঘাতক এক্সের জন্য কাঁদতেছিস নাকি? নোভা এবার বাঁকা চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ওই সুরের বাচ্চার জন্য কাঁদবে আমার জুতা? ওই হারামি তো আমার জুতারও যোগ্য। কি বলিস? শালাই তো শুনলাম সরকারি চাকরি পাইছে, এই জন্য তো তোর বাপ চাচা নাচতে নাচতে শান্তাকে ও বাড়িতে দিল। এমনভাবে করছিস যেন একা আমারই বাপ চাচা, আর তোর কিছু লাগে না। ওরা দুর্বাল, কোন পাপের শাস্তি যে পাইছি যে এই বালের পরিবারে জন্মাইছি। জীবনটাই শেষ করে দিছে রে বোন। এমন বাপ মা আমার কোনো শত্রুর কপালেও না জুটুক। নোভা এবার শান্ত দৃষ্টিতে ভাইয়ের পানে তাকালো। গুনে গুনে তার চেয়ে 3 বছরের বড় তার ভাই, কিন্তু সম্পর্ক একদম বন্ধুর মতো হবেই বা না কেন? ছোট থেকে নাবাদের নোভা আর নোভার নাবেদ ছাড়া আর কেউ নেই। বড্ড বেশি একা তারা, তাদের বাবা মা থেকেও না থাকার মতো। কিন্তু আজ নিজের থেকেও বেশি ভাইটার জন্য খারাপ লাগছে নোভার। শান্তাকে যে তার ভাইটা বড্ড বেশি ভালোবাসতো। সেদিন যখন শান্তার বিয়ের কথা পাকা হলো, তার ভাইটা দৌড়ে এসে তার বাপ চাচার পায়ে ধরেছিল। কেঁদে কেঁদে শান্তার হাত চেয়েছিল, কিন্তু শান্তার বাবা কিছু বলার আগেই তাদের বাবা এসে নাবাদের গাল বরাবর থাপ্পড় মেরে বলল, শুয়োর, তোর কিসের যোগ্যতা রে আমার মেধাবী সুন্দরী ভাতিজিরে বিয়ে করার? এখনও তো বাপেরটা খাস, যা বাঘ এখান থেকে। তখন নাবেদ নত মস্তিষ্কে বলে, আপনি কি সত্যি আমাদের জন্ম দিয়েছেন মাব্বা? যেই ছেলের সাথে আপনার ভাতিজির বিয়ে ঠিক করেছেন, সেই ছেলের সাথে আপনার মেয়ের 8 বছরের সম্পর্ক। সেই ছেলে আপনার মেয়েকে ঠকিয়েছে। আপনি কি করে নিজের মেয়ের প্রতি হওয়া এত বড় অন্যায় মেনে নিচ্ছেন? নেহাল হোসেন জাজালো কণ্ঠে আবারও বলে উঠলেন, আরে রাখ তোর অন্যায়, তোর ওই বোনের যোগ্যতা নাই বলে রফিক ওরে সারে শান্তার কাছে আসছে। আর বিয়ের আগে সব পুরুষেরই একটু আকটু কাহিনী থাকে, ওসব দেখলে চলে না। এখন যা এখান থেকে। অপায়ার দল নাবেদ কিছু না বলেই নত মুখে চলে গেল। নোভা অতীত থেকে বের হয়েই ভাইকে জিজ্ঞেস করলো, ভাই, শান্তার জন্য কষ্ট হচ্ছে? নাবেদ তাচ্ছিল্য হেসে বলল, প্রথমে হয়েছিল, কিন্তু ওই বেঈমানটাকে যখন বললাম যে চল পালিয়ে যাই, তখন সে বলে যে আমি বেকার, আমার সাথে তার ভবিষ্যৎ নেই। তখন আমি কি বলেছি জানিস? নোভা কৌতূহল নিয়ে ভাইয়ের দিকে তাকালে নাবেদ বলে উঠে, চিৎকার করে বলেছি, আলহামদুলিল্লাহ, তোর মতো লোভী থেকে আল্লাহ আমায় বাঁচিয়েছে। নাবেদের কথা শুনে শব্দ করে হেসে উঠল নোভা। নাবেদ এবার আকাশের দিকে তাকিয়ে বলল, বনু, আমি ঢাকায় একটা কোম্পানিতে জব পেয়েছি। স্টার্টিং এ 30,000 দিবে বলেছে, কিন্তু পরবর্তীতে কাজের ওপর ভিত্তি করে বেতন বাড়বে। হুট করে ভাইয়ের এমন কথায় টাসকি খেলো নোভা। আমতা আমতা করে বলল, তুই কি মজা করছিস ভাই? তুই সত্যি চাকরি পেয়েছিস? নাবেদ স্মিত হেসে বলল, কেন রে বনু, বিশ্বাস হয় না ভাইয়ের কথা? নাকি তুইও আমাকে অপদার্থ ভাবিস? না না না, একদমই না, কিন্তু ব্যাপারটা একদমই হজম হচ্ছে না ভাই। কেমনে, কখন, কিভাবে
1 মাস আগে ঢাকায় গিয়েছিলাম চাকরির ইন্টারভিউ দিতে। বাসায় জানাইনি, ইচ্ছে করেই চাকরি না পেলে আবার আব্বা খোঁচা মারত। আজ সকালেই মেসেজ আসলো কনফার্মেশনের। অবশ্য বাসায় জানিয়ে কী লাভ বল? বাবা শুনলে বাঁকা হেসে বলবে যে মাত্র 30,000 বেতন, তার ভাতিজা বুয়েট পাস, মাসে 1.5 লাখ বেতন পায়। আর মাও তালে তাল মেলাবেই। নোভা ভাইয়ের মলিন মুখ দেখে প্রসঙ্গ পাল্টাতে বলল, ভাই তোর তো লটারি লেগে গেল রে। ঢাকায় কত সুন্দর সুন্দরী মেয়ে অবশেষে মুক্তি পাবি এই জাহান্নাম থেকে। আমাকেও নিয়ে যা প্লিজ। বোনের মাথায় আলতো করে হাত রেখে নাবেদ বলল, তবে তাই হব। যা কাপড় গোছা, কাল সকালেই বের হবে। তোর তো ফাইনালও শেষ। ভাইয়ের কথায় অবাক হলো নোভা। তবে কি সে মুক্তি পেতে যাচ্ছে এই পরিবার নামক অভিশাপ থেকে? ইলোরা, ফারদিন, আমি, নবনীতা, নাউফা, নোভা। আমার বাসা বগুড়া। আমরা 1 ভাই 1 বোন। আমি এবার অনার্স ফাইনাল দিলাম আর ভাইয়া মাস্টার কমপ্লিট করেছি। ছোটবেলা থেকেই আমি আর আমার ভাই নাবেদ আমাদের বাবা মায়ের চোখের বালি। এক কথায় তাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলাম। আমাদের বাবা মা তো প্রায়ই বলে যে আমাদের মতো সন্তান হওয়ার চেয়ে ভালো হতো তারা সারা জীবন যদি নিঃসন্তান থাকতো। আমরা তাদের লজ্জার কারণ। আমার ফুফু চাচারাও আমাদের দেখতে পারে না। উঠতে বসতে অপমান তাচ্ছিল্যের শিকার হতে হয়। বাড়ির বাজার করার দায়িত্ব আমার ভাইয়ের, আর সবার ফরমান খাটার দায়িত্ব আমার। কারণ আমরা 2 ভাই বোন পড়াশোনায় খুব একটা ভালো না। যেখানে আমাদের অন্যান্য চাচাতো ফুফাতো ভাই বোনেরা, এমনকি আমার বাপ চাচারাও বুয়েট, রাবি মেডিকেলের স্টুডেন্ট ছিল। কিন্তু তাদের বংশে কলঙ্ক লেপে দিয়ে আমি আর আমার ভাই ভর্তি হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তাই তো আমাদের কাজিনরাও আমাদের পাত্তা দেয় না। যাই হোক, অবশেষে কালকে আমি মুক্তি পেতে যাচ্ছি পরিবার নামক এই জাহান্নাম থেকে। অবশেষে নোভা। তারিখ 12/4/2025। লিখেই নোভা নিজের ডায়েরিটা বন্ধ করলো। আনন্দে তার চোখে আজ ঘুম নেই। ইস, কাল থেকে আর কেউ তাকে বলবে না, এই নোভা যা তো 1 কাপ চা বানিয়ে আন। এই নোভা যা তো আমার জুতাটা মুছে দে। এই নোভা যা তো মাছগুলো ধুয়ে দে। এই নোভা যা তো কাপড়গুলো ধুয়ে দে। এসব ভেবেই নোভার চোখে আবার পানি জমলো। এই কাজগুলো শুধু নোভার জন্যই বরাদ্দ। তার অন্যান্য কাজিনদের কখনো কেউ কাজ করতে বলতো না। এমনও দিন গেছে শান্তার পরীক্ষা, তাই শান্তার কাপড় নোভা ধুয়েছে। যেখানে শান্তা তার চেয়ে বয়সে ছোট। নোভার বড় চাচার নাতির গুয়ের কাপড় পর্যন্ত নোভা ধুয়েছে, কারণ সেদিন কাজের মেয়ে আসেনি। অবশ্য কাজের মেয়ে থাকা সত্ত্বেও বাসার সবাই ইচ্ছা করে তাকে আর তার ভাইকে অপমান করতে কাজ করায়। এইসব কথা ভাবতে ভাবতেই চোখে পানি আর ঠোঁটে হালকা হাসি নিয়ে নোভা নিজের ব্যাগ গুছিয়ে নিল। সকালবেলা নাবেদ আর নোভা হাত ব্যাগ নিয়ে ঘর থেকে বের হলো। ওদের হাতে ব্যাগ দেখে সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে সেদিকে তাকালো। নোভা বাবা নিহাল হোসেন অফিসের জন্য তাড়াহুড়োতে নাস্তা করতে করতে তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কী ব্যাপার সকাল সকাল তোমরা 2 ভাই বোন ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আজ শান্তার বউ ভাত, মনে নেই, অনেক কাজ বাকি। আমি অফিস থেকে হাফ ডে ছুটি নিচ্ছি। নোভা তুমি তোমার চাচিকে কাজে হেল্প করে যাও, বাসায় অনেক গেস্ট। আর নাবেদ তুমিও যাও, সবার হাতে হাতে কাজ করো। আব্বা এখন থেকে আমি আর আমার বোন আপনাদের ব্যক্তিগত চাকর না, আপনারা নতুন চাকর খোঁজেন। আমরা আজকেই এ বাড়ি ছাড়ছি। মানে? অবাক হয়ে জানতে চাইলেন
নোভার মা তাহেরা। নোভা মিষ্টি এসে বলল, তোমাদের কলঙ্ক মুক্তি করছি মা। আর বাবা, তুমি তোমার ভাই বোনদের সন্তান নিয়ে ভালো থেকো। নেহাল হোসেন বাঁকা হেসে বলল, যাচ্ছ যাও, দেখব কতদিন একা থাকতে পারো। নোভা, নাবেদ আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসলো সেখান থেকে। গন্তব্য তাদের নতুন অপেক্ষা, নতুন এক জীবনের। ইলোরা দিন বাসে চলে বসলো। নোভা, নাবেদ চোখে তাদের মুক্তির আনন্দ। জানলার পাশে সিটে চেপে বসলো নোভা। বাস চলতে শুরু করলো। নোভার চোখে ভেসে উঠল তারার ফাহমিদের প্রণয়ের শুরুর দিনগুলি। নোভা তখন কলেজের ফার্স্ট ইয়ারে। তাকে চোখ বন্ধ করে রূপবতী বলা যায়। পড়াশোনায় খুব একটা ভালো না হলেও নাচ, গান, খেলাধুলা সব কিছুতে সে ছিল সেরা। বাসায় তাকে কেউ গুরুত্ব না দিলেও কলেজে সে ভালোই ফেমাস ছিল তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য। অন্যদিকে ফাহমি তখন তাদের কলেজেই অনার্সের ছাত্র। নোভাকে দেখে সে তার প্রেমে পড়ে যায়। অতঃপর এমন কোনো পাগলামি নেই যা সে করেনি। নোভাও অবশেষে হার মানে, সাড়া দেয় তার ভালোবাসায়। এভাবেই পার হয় তাদের ভালোবাসার পুরো 6টি বছর। এই তো 1 মাস আগেই ফাহমিদের সরকারি চাকরি হয়। পরিকল্পনা ছিল দুজনের বিয়ের, কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে যখন ফাহমিদ তার বাবা মাকে সাথে নিয়ে নোভাদের বাসায় আসে, তখন ফাহমিদের মায়ের চোখ আটকে যায় শান্তার উপর। তার চোখে শান্তাকে নোভার চেয়ে বেশি ভদ্র, শান্তশিষ্ট ও সুন্দরী মনে হয়। তার উপরে আবার বয়সও কম। এসএসসিতে নাকি গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। তার মানে পড়াশোনাতেও বেশ ভালো, ভবিষ্যতে ভালো চাকরিও করবে। অন্যদিকে নোভার তো পড়াশোনায় মন নেই। একই ছেলের বউ করে 2 টাকারও লাভ নেই। যেই ভাবা সেই কাজ। তিনি সরাসরি শান্তার জন্য নিজের ছেলের হাত চেয়ে বসলেন। মায়ের এই কাজে ফাহমিদ প্রথমে রাগারাগি করলেও কয়েকদিন পর মায়ের যুক্তির কাছে সে হার মানে। হাসতে হাসতে রাজি হয়ে যায় তার সে গুনে গুনে 10 বছরের ছোট অষ্টাদশী শান্তার সাথে বিয়ে করতে। এটাই তো ছিল তার ছোট্ট জীবনটার ছোট প্রেম কাহিনী। ভাবতে ভাবতে ঘুমের দেশে পালিয়ে গেল নোভা। মাথা রাখলো ভাইয়ের বলিষ্ঠ কাঁধে। তার ভাই, তার একমাত্র ভরসা, তার একমাত্র পরিবার। 4 ঘন্টা পর অবশেষে তারা ঢাকায় আসলো। গাড়ি থেকে নেমেই নোভা ভাইকে জিজ্ঞেস করলো, ভাইয়া, আমরা থাকবো কোথায়? আত্মীয় স্বজনের বাসায় তো যাওয়া যাবে না। তুই এসব নিয়ে ভাবিস না বনু। আমাদের অফিসের স্যারের সাথে কথা বলেছি। স্যার বলেছে উনি যেই বাসায় ভাড়া থাকে ওই বাসার ছেলে কোঠায় 1 রুম ফাঁকা আছে। এখনও তো জয়েনই করলি না, আর এখনই এত খাতির? বসের সাথে যে তোকে বাসা খুঁজে দিল। নাবেদ মাথায় হাত দিয়ে বোকা হেসে বলল, আসলে 2 মাস আগে ফেসবুকের পোস্টে দেখে একজনকে রক্ত দিয়েছিলাম। ওই আন্টি স্যারের ফুফু। পরে খোঁজ নিয়ে শুনলাম ঢাকায় ওনার নিজস্ব গার্মেন্টস আছে। আমি যে সরাসরি ওনাকে বলি যে একটা চাকরি দিতে, আর ওনাদের কাছে এগুলা ব্যাপার না, লোক দেখানো ইন্টারভিউ নিয়ে আমাকে চাকরি দিয়েছে। নোভা এবার ভাইয়ের পিঠে জোরে কিল মারে, হেসে বলে, পাইছো তো সুপারিশের চাকরি, আর ভাব এমন দেখাইলা কালকে থেকে যে মেধায় চাকরি পাইছো। তাই তো বলি তোর মতো গাধা কেমনে ইন্টারভিউ দিতে টিকে। বাঘ, এই শোন, আমি তোর 3 বছরের বড়, সম্মান দিয়ে কথা কর। আরে বাঘ, নোভা আবার ভাবুক হয়ে বলল, ভাড়া কত বাসার? ভাইয়া, 15,000 ভাড়া। আমি রাজি হয়ে গেছি। তুই রাতে ঘরে ঘুমাবি আর আমি ছাদে পাটি বিছাই ঘুমাবো। রাতে তো আর কেউ ছাদে আসবে না। এই একটা মাস রাখ, 4-5 একটু চিনি
1 মাস পর অন্য এলাকায় কমের মধ্যে বাসা নিব নে। কি বলিস ভাইয়া, এত ভাড়া সমস্যা নাই বনু, বাকি 15,000 দিয়ে আমাদের খাওয়ার খরচ হয়ে যাবে। আমি দেখি টিউশনি পাই কিনা। মাথা নাড়িয়ে সম্মতি দিল নোভা। সে নিজেও মনে মনে ভাবল যে সরকারি চাকরির প্রস্তুতির পাশাপাশি সে নিজেও টিউশনি করাবে। বাসার সামনে এসে নোভা হতবাক। বাসাটা 10 তলা, কিন্তু চারপাশে এত গার্ড। অবাক হয়ে ভাইকে জিজ্ঞেস করে বসলো, ভাই এটা কি কোনো মন্ত্রী মিস্টারের বাসা নাকি? বাইরে এত গার্ড দাঁড়া আছে, কি জানি। দাঁড়া, স্যারকে ফোন দিই বলে নাবেদ কল দেয়। শহীদুজ্জামানের ফোন। হ্যাঁ নাবেদ, বলো। স্যার, আমরা বাসার সামনে দাঁড়াই আছি, গার্ড অনেক। আচ্ছা, ওদের কারো হাতে ফোনটা দিও। জি স্যার বলে নাবেদ একজন গার্ডের হাতে ফোন দিল। একটু পরেই তাদের দুজনের শরীর চেক করে ভেতরে ঢুকতে দিল। শহীদুজ্জামানের নির্দেশনা অনুযায়ী তার সোজা ছাদে চলে গেল। ওখানেই হাতে চাবি নিয়ে দাঁড়িয়েছিল শহীদুজ্জামানের বাড়ির কাজের মেয়ে লাইলা। লাইলা কিছুক্ষণ নোভা নাবেদকে বাসায় নিয়ম কানুন জানায় চলে গেল। নাবেদ নোভাকে ঘরে বসিয়ে আবার নিচে চলে গেল তোশক সহ ঘরের টুকটাক জিনিস কিনতে। বগুড়ায় থাকতে ফ্রিল্যান্সি করে প্রায় 2 লাখের মতো টাকা জমিয়েছিল সে, আর সেগুলোই কাজে দিচ্ছে। নাবেদ যাওয়ার পর নোভা খোলা ছাদে এসে দাঁড়ালো। নিচে তাকাতেই দেখলো একসাথে 3-4টা গাড়ি গ্যারেজে ঢুকছে। কি জানি কোন মন্ত্রী মিনিস্টারের বাসা এটা। নোভা বিড়বিড় করতে করতে আবার ঘরে ঢুকে গেল। নোভা নাবেদের নতুন জীবন শুরু হলো বটে, কিন্তু সৃষ্টিকর্তাও যে তাদের জন্য নতুন গল্প সাজিয়ে রেখেছে। এখন শুরু অপেক্ষার পালা। গল্প কেমনে তাহারে কব প্রণয়ের কথা। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না। ধন্যবাদ।